2019 সালের মার্চ মাস ধর্ষক ও অপরাধীদের একের পর এক মৃত্যুর ঘটনায় পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। হারকিউলিস এখন কেবল অপরাধীদের জন্য নয়, সরকারের জন্যও আতঙ্কের কারণ। মন্ত্রী থেকে পুলিশ, রাজনৈতিক নেতা থেকে অপরাধ জগতের গডফাদার, সবাই দুশ্চিন্তায় আছে। মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন তথ্য বের হচ্ছে। হারকিউলিস কে? কেউ বলছে সে একজন বিচ্ছিন্ন ব্যক্তি, কেউ বলছে সে একটি সংগঠিত গোষ্ঠীর সদস্য। তবে সরকার আর ঝুঁকি নিতে চায় না। তারা এবার হারকিউলিসকে ধরতে বিশেষ তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির দায়িত্বে আছেন ডিআইজি ফারুক আহমেদ, র্যাবের সাবেক কর্মকর্তা, অপরাধ দমনে কঠোর ও নির্মম; এসপি মাহমুদুল ইসলাম, সাইবার অপরাধ বিশেষজ্ঞ, সিসিটিভি ও টেকনোলজি দিয়ে অপরাধীদের খুঁজে বের করতে পারদর্শী; মেজর আরিফ রহমান, ডিজিএফআই, সামরিক গোয়েন্দা সংস্থার অভিজ্ঞ সদস্য। হারকিউলিস যদি কোনো সংগঠনের অংশ হয়, তাহলে সেটি খুঁজে বের করাই তার দায়িত্ব। তারা জানে হারকিউলিসকে থামানো না গেলে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকারের জন্য হুমকি হয়ে উঠবে। এদিকে একটি রহস্যময় শক্তিও হারকিউলিসকে থামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অপরাধ জগতে এক অন্ধকার শক্তি আছে, যারা এতদিন আইন, পুলিশ, প্রশাসন সব কিছুকে নিয়ন্ত্রণ করত। হারকিউলিস তাদের ব্যবসায় বড় ধাক্কা দিয়েছে। তারা এখন হারকিউলিসকে যে কোনো মূল্যে খতম করতে চায়। এই অপরাধ চক্রের নেতৃত্বে রয়েছে ডন রফিকুল ইসলাম, মাফিয়া ডন। সরকারের উচ্চ পর্যায়ে তার যোগসূত্র রয়েছে, বহু অপরাধ তার নির্দেশে সংগঠিত হয়। আলিফ চৌধুরী, ড্রাগ কিংপেন, মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক। তার অনেক পুলিশ ও রাজনীতিবিদের সঙ্গে যোগাযোগ রয়েছে। কোবরা, ভাড়াটে খুনি। এই ব্যক্তি সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়, তবে জানা যায় সে তার শিকারের ওপর কোনো দয়া দেখায় না। তারা ঘোষণা দেয়, হারকিউলিসকে যে ধরতে পারবে বা হত্যা করতে পারবে তাকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এবার হারকিউলিস শুধু পুলিশের নয়, অপরাধীদেরও প্রধান টার্গেটে পরিণত হয়। এদিকে হারকিউলিস থেমে নেই। তার পরবর্তী টার্গেট হল একজন ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তি, যার বিরুদ্ধে বহু নারী নির্যাতন ও দুর্নীতির অভিযোগ আছে। তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু প্রভাব খাটিয়ে সে ছাড়া পায়। মিডিয়া কিছুদিন চেঁচামেচি করে, তারপর সব চুপ হয়ে যায়। তার হাতে এখনো ক্ষমতা, আর সে মনে করে তার কিছুই হবে না। কিন্তু হারকিউলিস এমন মানুষেরই শাস্তি দেয়। হারকিউলিস জানে এবার সে আগের মতো সহজে কাজ করতে পারবে না। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং মাফিয়া সবাই এখন তার পিছনে লেগেছে। তবে সে প্রতিটি পদক্ষেপ সুনিপুণভাবে পরিকল্পনা করে। সে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে চলে, ট্র্যাপিং ডিভাইস, হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে নিজের অবস্থান গোপন রাখে। কখনো কখনো তার পরবার পোশাক পরিবর্তন করে চিহ্নিত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এবার সে নিজের সবচেয়ে সাহসী মিশনে নামে। এক রাতে সেই কুখ্যাত রাজনৈতিক ব্যক্তিকে তার বাড়িতে খুন করা হয়। তার পাশে পাওয়া যায় চিরকুট, ক্ষমতার অপব্যবহার করেছ, শাস্তি পেলেও। ইতি হারকিউলিস। কিন্তু এবার কিছু একটা ভিন্ন ছিল। হারকিউলিস বুঝতে পারেনি এটি ছিল একটি ফাঁদ। পুরো এলাকা গোপনে পুলিশের নজরদারিতে ছিল। তার পালানোর পথে ছিল স্নাইপার ও স্পেশাল ফোর্স। এমনকি ড্রোন ক্যামেরা দিয়ে পুরো ঘটনাস্থল লাইভ রেকর্ড হচ্ছিল। প্রথমবারের মতো হারকিউলিস পুলিশের ফাঁদে পড়ে যায়। হারকিউলিস যখন বুঝতে পারে সে একটি সুপরিকল্পিত ফাঁদে পড়েছে, তখনও সে ঠান্ডা মাথায় চিন্তা করে। গাড়ি, মোটরবাইক সব রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। ওপর থেকে হেলিকপ্টার নজরদারি করছে, চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। এবার কি হারকিউলিস ধরা পড়বে? না, সে অলৌকিক কোনো শক্তি পায়নি, তবে সে একজন মাস্টার প্ল্যানার। সে কিছু ফেক নোট রেখে স্মোক গ্রেনেড ব্যবহার করে এলাকা ধোঁয়ায় ঢেকে দেয় এবং গোপন টানেল দিয়ে পালিয়ে যায়। পুলিশ বুঝতেই পারে না সে কিভাবে এত সহজে পালিয়ে গেল।
হারকিউলিস পালিয়ে যাওয়ার পর পুরো দেশে এক নতুন আলোচনার ঝড় ওঠে। কেউ বলে, এই লোকটা যদি সত্যি ভালো কাজ করে তাহলে পুলিশ কেন তাকে ধরতে চাইছে? সরকার বলে, আইনের বাইরে কোনো বিচার চলতে পারে না, হারকিউলিস একজন খুনি। সাধারণ মানুষ বিভক্ত, কেউ তাকে সমর্থন করে, কেউ ভয় পায়। এদিকে হারকিউলিস জানে তার এখন আরও সতর্ক হতে হবে। শুধু অপরাধীদের শাস্তি দিলেই হবে না, এবার সে আরও বড় কিছু করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, সে কি পারবে, নাকি এবার সত্যিই ধরা পড়বে? হারকিউলিস এখন শুধুই একজন সিরিয়াল কিলার নয়, সে একটি প্রতীকে পরিণত হয়েছে। পুলিশ ও গোয়েন্দারা তাকে ধরতে মরিয়া, অপরাধীরা তাকে থামাতে মরিয়া। জনগণ বিভক্ত, কে ঠিক কে ভুল। এদিকে হারকিউলিস জানে এবার তাকে শুধু অপরাধীদের ধ্বংস করলেই হবে না, তার মূল লক্ষ্য হতে হবে পুরো ব্যবস্থার পরিবর্তন। কিন্তু সেটি কি সম্ভব? 2019 সালের মে মাস। হারকিউলিস থেমে যায়নি। সে এবার এমন এক ব্যক্তিকে টার্গেট করেছে যার সম্পর্কে সাধারণ মানুষ খুব কম জানে, কিন্তু যার ক্ষমতা ছায়ার আড়ালে। নাম আনোয়ার সাদেক। বাইরের দুনিয়ায় সে একজন সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবক, কিন্তু তার আসল পরিচয় কি? একটি শিশু পাচার চক্রের নিয়ন্ত্রক। সে অসহায় শিশুদের বিদেশে কাজের লোভ দেখিয়ে পাঠায়, কিন্তু শেষমেশ তারা মানব পাচারের শিকার হয়। আইন তাকে ধরতে পারে না, কারণ তার মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে। হারকিউলিস এবার ঠিক করল একে শেষ করতে হবে। কিন্তু এবার সবকিছু এত সহজ ছিল না। হারকিউলিসের নামে এতদিন যে ভয় কাজ করছিল তা এখন অন্যদিকে মোড় নিচ্ছে। সরকার এখন সিরিয়াস। পুলিশ, গোয়েন্দা সংস্থা, এমনকি অপরাধ জগৎ সবাই তার পেছনে লেগেছে। গোপনে হারকিউলিসকে ধরার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে। এদিকে আনোয়ার সাদেক নিজেও সাবধান হয়ে গেছে। সে নিজের চারপাশে কঠোর নিরাপত্তা বাড়িয়েছে, ভাড়াটে খুনি নিয়োগ দিয়েছে। কিন্তু সে জানে না, হারকিউলিস কখনো সামনে থেকে আঘাত করে না, সে ছায়ার আড়ালে থাকে। 3 মে 2019, রাত 11টা। আনোয়ার সাদেক তার নিজস্ব বাংলোতে আয়েশ করছে। তার নিরাপত্তা ব্যবস্থা এত কঠোর যে কেউ ভাবতে পারবে এখানে ঢোকা অসম্ভব। কিন্তু হারকিউলিস কখনো সাধারণ রাস্তা দিয়ে প্রবেশ করে না। সে তার নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি দুর্বলতা খুঁজে বের করে। গোপন ক্যামেরা, ব্লাইন্ড স্পট ব্যবহার করে বাংলোতে ঢোকার রাস্তা বের করে। নাইট ভিশন, সাইলেন্সার, বন্দুক এবং স্মার্ট টেকনোলজি ব্যবহার করে সে নিজের অবস্থান গোপন রাখে। রাত 2:30। আনোয়ার সাদেক তার শয়নকক্ষে। হঠাৎ সে ঘুমের মধ্যেই অনুভব করে কেউ একজন তার ঘরে ঢুকেছে। অন্ধকারের মধ্য থেকে শীতল কণ্ঠ ভেসে আসে, তোর শাস্তির সময় হয়েছে। আনোয়ার সাদেক চিৎকার করতে যায়, কিন্তু তার মুখ চেপে ধরা হয়। তার পাশে রাখা বন্দুক ধরার আগেই একটি তীক্ষ্ণ ছুরি তার বুকে ঢুকে যায়। তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে এবং দেয়ালে লেখা হয়, শিশুদের রক্ষা করা আমাদের দায়িত্ব। ইতি হারকিউলিস। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে, প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ার সাদেক খুন হয়েছে। মিডিয়া, সরকার এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া 3 ভাগে বিভক্ত। সরকার, হারকিউলিস এখন রাষ্ট্রের জন্য হুমকি, আমরা তাকে খুঁজে বের করব।
অপরাধীরা। এবার হারকিউলিসকে থামাতে হবে, না হলে আমাদের টার্গেট করা হবে। সাধারণ মানুষ, সে যা করছে তা হয়তো বেআইনি, কিন্তু কেউ তো এসব শাস্তি দেওয়ার সাহস দেখাচ্ছে। এদিকে পুলিশ হারকিউলিসকে ধরতে নতুন প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে, কিন্তু হারকিউলিস জানে এখনই থামলে হবে না, তাকে আরো বড় কিছু করতে হবে। হারকিউলিস এখন শুধু খুন করছে না, সে একটি মিশন শুরু করেছে। কিন্তু সে কি পারবে নিজেকে লুকিয়ে রাখতে, নাকি এবার সত্যি ধরা পড়বে? 2019 সালের জুন মাস। হারকিউলিসের একের পর এক হামলায় সরকার এখন পুরোপুরি ক্ষেপে গেছে। আনোয়ার সাদেকের মৃত্যু সরকারের ক্ষমতাশালী ব্যক্তিদের জন্য ছিল একটি বড় ধাক্কা। তার সঙ্গে জড়িত অনেক প্রভাবশালী ব্যক্তি বুঝতে পারল হারকিউলিস সত্যিই ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য। এখন শুধু পুলিশ নয়, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও হারকিউলিসকে ধ্বংসের নির্দেশ দেওয়া হলো। এখন হারকিউলিস আর শুধু একজন ছায়ার কিলার নয়, সে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। হারকিউলিসকে ধরতে সরকার একটি গোপন টাস্ক ফোর্স গঠন করে, যার নাম অপারেশন ঘাতক। এই ইউনিটের নেতৃত্বে আছে ব্রিগেডিয়ার ফারহান রৌফ, সাবেক মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার, যে কোনো টার্গেট ধ্বংস করতে ওস্তাদ। এসপি জামিল হায়দার, ক্রাইম ইনভেস্টিগেশন স্পেশালিস্ট, অপরাধীদের শনাক্ত করার জন্য বিখ্যাত। ভয়াল, একজন রহস্যময় ব্যক্তি যার আসল পরিচয় কেউ জানে না, কিন্তু সে সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক বলে পরিচিত। তাদের কাজ একটাই, হারকিউলিসকে যে কোনো মূল্যে ধ্বংস করো। তারা হারকিউলিসকে ধরতে নতুন প্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করতে শুরু করে। এদিকে জনগণের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করল। একটি অংশ চায় হারকিউলিস ধরা পড়ুক, কারণ তার কাজ আইনের বাইরে। অন্য অংশ মনে করে হারকিউলিস ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, যা সরকার করতে ব্যর্থ হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদের মিছিল শুরু হয়, হারকিউলিস আমাদের নায়ক। সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে, হারকিউলিস কোনো হিরো নয়, সে একজন সিরিয়াল কিলার, আমরা তাকে ধরতে বদ্ধপরিকর। এখন দেশে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে শুরু করল। হারকিউলিস জানে এখন সে কেবল অপরাধীদের বিরুদ্ধে লড়ছে না, সে পুরো ব্যবস্থার বিরুদ্ধেও দাঁড়িয়ে গেছে। এবার সে আরও বড় একটি অপারেশন প্ল্যান করে। তার পরবর্তী টার্গেট রহমান গ্রুপের সিইও কামরুল ইসলাম। বাইরে থেকে সে একজন সম্মানিত ব্যবসায়ী, কিন্তু ভেতরে সে নারী পাচার, মাদক ব্যবসা এবং অবৈধ অস্ত্র ব্যবসার নিয়ন্ত্রক। পুলিশ ও রাজনীতিবিদদের টাকা দিয়ে কিনে ফেলে, তাই তার বিরুদ্ধে কোনো মামলা টেকে না। হারকিউলিস এবার ঠিক করে এই অপারেশন হবে তার সবচেয়ে দুঃসাহসিক অভিযান। কিন্তু হারকিউলিস জানে না, এইবার সে একটি ভয়ঙ্কর ফাঁদে পড়তে চলেছে। অপারেশন ঘাতক আগে থেকেই তার গতিবিধি নজরদারিতে রেখেছে। তারা হারকিউলিসকে ধরতে একটি স্পেশাল ট্র্যাপ তৈরি করেছে। পরিকল্পনা অনুযায়ী তারা গোপনে কামরুল ইসলামকে সরিয়ে ফেলে এবং তার বাংলোয় অপেক্ষা করতে থাকে। হারকিউলিস যখন রাত 2:30 বাংলোয় প্রবেশ করে, তখনই সে বুঝতে পারে এটি একটি ফাঁদ।
চারদিক থেকে স্পেশাল ফোর্স তাকে ঘিরে ফেলে। স্নাইপার, কমান্ডো এবং আধুনিক অস্ত্রে সজ্জিত টাস্ক ফোর্স সবাই তাকে ধরতে এসেছে। হারকিউলিস কি এই ফাঁদ থেকে বের হতে পারবে, নাকি এইবার সত্যিই ধরা পড়বে? এবার হারকিউলিসের সামনে দুটো পথ। সে যদি ধরা পড়ে তাহলে তার পরিচয় ফাঁস হয়ে যাবে এবং সরকার তাকে মেরে ফেলবে। সে যদি পালিয়ে যেতে পারে তাহলে তার জন্য যুদ্ধ আরও কঠিন হয়ে যাবে। হারকিউলিস কি পারবে পালিয়ে যেতে, নাকি এবার সত্যিই শেষ হয়ে যাবে তার গল্প? 2019 সালের জুনের মাঝামাঝি রাত, ঢাকার এক অভিজাত এলাকায় কামরুল ইসলামের বিশাল বাংলো। হারকিউলিস ভেবেছিল সে এবার নারীদের পাচারকারী এই দানবকে শেষ করবে, কিন্তু সে বুঝতে পারেনি এটি ছিল একটি ফাঁদ। অপারেশন ঘাতক ইউনিট আগে থেকেই ওঁত পেতেছিল। চারদিক থেকে স্নাইপার, কমান্ডো আর বিশেষ বাহিনী তাকে ঘিরে ফেলেছে। প্রথমে বিদ্যুৎ চলে গেল, বাংলো অন্ধকারে ঢেকে গেল। তারপর ইনফ্রারেড ক্যামেরা আর ড্রোন দিয়ে হারকিউলিসের অবস্থান ট্র্যাক করা হলো। তার পালানোর পথ বন্ধ করতে বাহিনী বাংলোর সব এক্সিট সিল করে দিল। ব্রিগেডিয়ার ফারহান রৌফ মাইকে ঘোষণা দিল, তোমার পালানোর কোনো উপায় নেই, আত্মসমর্পণ করো। হারকিউলিস জানে এখন পালাতে না পারলে সব শেষ। তবে সে জানত না তার বিরুদ্ধে টিম এত দক্ষ হবে। তার দেহে বুলেট প্রুফ জ্যাকেট ছিল না, কারণ সে এতদিন কাউন্টার অ্যাটাকের মুখে পড়েনি। কিন্তু সে থামার লোক না। সে দ্রুত তার ব্যাকআপ প্ল্যান কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। গ্যাস গ্রেনেড বের করল, একটি জানলার পাশ দিয়ে স্লাইড হয়ে গেল যাতে স্নাইপার টার্গেট করতে না পারে। নিজের পকেট থেকে একটি স্মোক বোমা ছুঁড়ে মারল। পুরো বাংলো ধোঁয়ায় ঢেকে গেল। তারপর সে নিজের তৈরি করা গোপন রুট ব্যবহার করে রান্নাঘরের পাশের জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। কিন্তু তার ধারণা ছিল না বাইরেও বাহিনী তৈরি ছিল। হারকিউলিস যখন বের হয় তখন তার সামনে ভয়াল, অপারেশন ঘাতকের স্পেশাল ঘাতক দাঁড়িয়ে। ভয়ালের মুখে হাসি। অবশেষে মুখোমুখি দেখা হলো। হারকিউলিস বুঝল এই লোক সাধারণ পুলিশ নয়। সে খুবই দক্ষ, প্রশিক্ষিত এবং তাকে থামানোর জন্যই আনা হয়েছে। তারা একে অপরের দিকে দৌড় দিল। প্রথম ঘুষি ভয়াল মারল, যা সরাসরি হারকিউলিসের কাঁধে লাগল। হারকিউলিস সাথে সাথে কৌশল পরিবর্তন করল, একটি ব্লেড বের করল এবং ভয়ালের হাতে আঘাত করল। ভয়াল তবুও থামেনি। সে দ্রুত পায়ের লাথি মারল হারকিউলিসের পেটে। সে ছিটকে গেল। এবার হারকিউলিসের অবস্থা খারাপ, কিন্তু সে বুঝল এই লড়াই চালিয়ে গেলে সে ধরা পড়বে। তাই সে একটি স্মোক গ্রেনেড ফাটিয়ে দ্রুত দৌড়ে পাশের খালের পানিতে ঝাঁপ দিল। পরের দিন সকালে সংবাদ শিরোনাম, হারকিউলিস ফাঁদে পড়েও পালিয়ে গেল। সরকার অবাক। অপারেশন ঘাতকের পুরো ইউনিট লজ্জিত। ব্রিগেডিয়ার ফারহান বলল, সে আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেছে, কিন্তু আমরা তাকে খুঁজে বের করব। ভয়াল বলল, পরের বার আমি তাকে শেষ করব। এদিকে জনগণের প্রতিক্রিয়া তীব্র হতে শুরু করল। একটা পক্ষ চায় সরকার হারকিউলিসকে ধরুক, আর একটা পক্ষ মনে করে সরকার আসলে অপরাধীদের রক্ষা করতে চায়, তাই হারকিউলিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের অবস্থা দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। এখন শুধু একটি প্রশ্ন, হারকিউলিস কি আরেকটি হামলা চালাবে, নাকি সে পালিয়ে গিয়ে নতুন কিছু করবে? এবার হারকিউলিস বুঝেছে সরকার তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে লড়াই করছে,
কিন্তু সে কি এই লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? 2019 সালের জুলাই। হারকিউলিস এখন পুরো দেশব্যাপী সর্বাধিক পলাতক ব্যক্তি। পুলিশ, গোয়েন্দা সংস্থা, মিলিটারি সবাই তাকে খুঁজছে। তার আগের গোপন আশ্রয়স্থল সব চিহ্নিত হয়ে গেছে। এখন তার একটি নতুন পরিকল্পনা দরকার। সে আত্মগোপনের জন্য চলে গেল একটি পুরনো পরিত্যক্ত কারখানায়, শহরের বাইরে। এখানে কেউ আসে না, সিসিটিভি নেই, লোকজনের আনাগোনাও কম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন সে কি করবে? এইবার হারকিউলিসের পরিকল্পনা আরও বড়, আরও ভয়ঙ্কর। সে বুঝেছে শুধু অপরাধীদের হত্যা করলেই হবে না, মূল শেকড় উপড়ে ফেলতে হবে। তাই এবার তার লক্ষ্য উচ্চপদস্থ কিছু ব্যক্তি, যারা আইনের চোখে ধরা পড়ে না। নতুন টার্গেট নাসির উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, কিন্তু তার আড়ালে সে একটি বিশাল নারী পাচার সিন্ডিকেট চালায়। ডিআইজি আমির হোসেন, একদা আইন শৃঙ্খলার রক্ষক, কিন্তু সে মাদক ব্যবসায়ীদের রক্ষা করে টাকা নেয়। সাংসদ মুস্তাফিজুর রহমান, রাজনৈতিক নেতা, যার প্রভাব খাটিয়ে ধর্ষকদের রক্ষা করার রেকর্ড রয়েছে। এই তিনজনকে একসাথে শেষ করতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? হারকিউলিস তথ্য সংগ্রহ করতে শুরু করল। সে বুঝতে পারল এই তিনজন প্রায়ই একটি নির্দিষ্ট ক্লাবে গোপন বৈঠক করে। ক্লাবের নাম দ্য এলিট হাউস। এটি শুধু উচ্চ পর্যায়ের ব্যক্তিদের জন্য বরাদ্দ। এখানে সাধারণ কেউ প্রবেশ করতে পারে না। তাহলে হারকিউলিস কিভাবে ঢুকবে? তখনই সে একটি পরিকল্পনা তৈরি করল, যা তার সবচাইতে সাহসী স্টান্ট হতে যাচ্ছে। সেদিন রাত 2টা। দ্য এলিট হাউসের সিকিউরিটি কঠোর, কিন্তু হারকিউলিস জানে কোথায় আক্রমণ করতে হবে। প্রথমে সে ক্লাবের ইলেকট্রিসিটি বন্ধ করল, যাতে সিসিটিভি কাজ না করে। তারপর সে একটি কালো মাস্ক পরে ভিতরে ঢুকে পড়ল ওয়েটারের ছদ্মবেশে। ক্লাবের ভিতরে নাসিরুদ্দিন, ডিআইজি আমির আর সাংসদ মোস্তাফিজুর একসাথে বসে একটি বড় ডিলের পরিকল্পনা করছিল। তারা জানত না মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। এরপর যা ঘটল তা ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। হারকিউলিস ধীর পায়ে তাদের টেবিলের কাছে গেল। তার হাতে ছিল একটি সুপারসনিক সাইলেন্সার পিস্তল, যা শব্দহীন হত্যা নিশ্চিত করে। তারপর 3টি নিখুঁত শট। তিনজনই ঘটনাস্থলে লাশ। কেউ কিছু বুঝতে ওঠার আগেই হারকিউলিস গোপন টানেল দিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে পুরো দেশ কেঁপে উঠল। খবরের শিরোনাম, এক রাতেই নিহত 3 ক্ষমতাশালী ব্যক্তি। আবারও হারকিউলিসের থাবা। এবার সরকার চরম ক্ষিপ্ত। ব্রিগেডিয়ার ফারহান বলল, এবার শেষ খেলা শুরু হলো, আমরা তাকে ধ্বংস করব। কিন্তু হারকিউলিস এবার একটি বার্তা রেখে গেল, যা সবার শির দাঁড়া ঠান্ডা করে দিল। টেবিলের ওপর একটি চিরকুট, আমাকে খুঁজো না, আমি যখন প্রয়োজন তখনই ফিরে আসব, হারকিউলিস। এবার লড়াই আরো কঠিন হয়ে গেল। সরকার বনাম হারকিউলিস, এই যুদ্ধ আরেক ধাপে পৌঁছে গেল। জুলাইয়ের শেষ দিক। হারকিউলিসের সাম্প্রতিক হত্যাকাণ্ড। 3 জন ক্ষমতাশালী ব্যক্তির মৃত্যু সরকারকে একেবারে নড়বড়ে করে দিয়েছে। এবার সরকার সিদ্ধান্ত নিল হারকিউলিসকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ব্রিগেডিয়ার ফারহান রাউফ জানালো, এবার কোনো দয়া নেই, আমরা যে কোনো মূল্যে হারকিউলিসকে ধরব। ভয়াল, অপারেশন ঘাটকের বিশেষ এজেন্ট, বলল, সে আমাদের গুলি খেয়েও বেঁচে যায়, এবার তার পালানোর পথ বন্ধ করব।
তাই সরকার অপারেশন ব্ল্যাক হান্ট নামে একটি বিশেষ মিশন চালু করল, যেখানে দেশের সেরা 10 জন কমান্ডো, 20 জন শার্প শুটার ও ড্রোন টেকনোলজি ব্যবহার করা হবে। হারকিউলিস বুঝতে পারছিল সরকার এবার আসলেই তাকে ধ্বংস করতে চায়। সে দেখল তার পুরনো সেফ হাউসগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। শহরের সর্বত্র ড্রোনের মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তার পরিচয় খুঁজে বের করতে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তাহলে এখন কি করবে? এখন তার সামনে একমাত্র উপায়, আরো বড় আঘাত। এইবার হারকিউলিস ঠিক করল সরকারের যেসব গোপন দালাল অপরাধীদের রক্ষা করে তাদের এক একে শেষ করবে। 3 জন তার নতুন টার্গেট: সাইফুল হক, একজন কর্পোরেট লবিস্ট যিনি দুর্নীতিবাজ রাজনীতিবিদদের অর্থ যোগান দেন; ডিএসপি তৌফিক, একজন পুলিশ অফিসার যিনি অপরাধীদের বিরুদ্ধে তদন্ত দমন করেন; বদরুল আহমেদ, একজন ব্যাংক মালিক যিনি টাকার বিনিময়ে অপরাধীদের নিরাপদে বিদেশে পাঠান। তাদের সবাইকে 1 সপ্তাহের মধ্যে মেরে ফেলা হবে। প্রথম শিকার সাইফুল হক। সাইফুল হক একটি বিলাসবহুল হোটেলে নৈশভোজ করছিল। সে ভাবেনি আজ রাতেই তার মৃত্যু আসছে। হারকিউলিস ওয়েটারের ছদ্মবেশে ঢুকে তাকে একাই পেল। একটি ছুরি তার গলায় বসিয়ে দিল। শব্দ করার আগেই সে নিস্তেজ হয়ে গেল। টেবিলে একটি নোট ফেলে দিল, দুর্নীতির দিন শেষ। দ্বিতীয় শিকার ডিএসপি তৌফিক। ডিএসপি তৌফিক একটি পার্টি শেষে বাসায় ফিরছিল। রাস্তার মোড়ে একটি কালো বাইক তার সামনে এসে দাঁড়ালো। 2 সেকেন্ডের মধ্যে একটি নিখুঁত শট, আর সে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন খবরের শিরোনাম: হারকিউলিস এবার পুলিশের ওপর হামলা চালাচ্ছে। তৃতীয় শিকার বদরুল আহমেদ। বদরুল তার ব্যক্তিগত দেহরক্ষীদের সাথে গাড়িতে যাচ্ছিল। গাড়িটি যখন একটি ফাঁকা সড়কে পৌঁছল, সামনে আগুন জ্বলতে দেখা গেল। দেহরক্ষীরা কিছু বুঝতে ওঠার আগেই চারপাশ থেকে গুলি। হারকিউলিস একাই পুরো দলকে গুলিতে ঝাঁঝরা করে দিল। বদরুলের গাড়ির দরজা খুলে তাকে টেনে বের করল। তোমার মতো লোকদের জন্যেই এই দেশ নরকে পরিণত হয়েছে, এই কথা বলে তাকে শেষ করে দিল। এই 3 হত্যাকাণ্ডের পর সরকার পুরোপুরি আতঙ্কিত হয়ে গেল। অপারেশন ব্ল্যাক হান্ট এবার আরও কঠোর হয়ে উঠল। দেশের সব বড় শহরে হারকিউলিসের নামে বিশেষ অভিযান চালানো হলো। কিন্তু হারকিউলিস আগের মতো এবারও ধরা দিল না। ব্রিগেডিয়ার ফারহান এবার ভয়ালকে বলল, এবার শেষ খেলা শুরু করো। এদিকে ভয়াল হারকিউলিসের সবচেয়ে গোপন তথ্য বের করতে সক্ষম হল। সে জানতে পারল হারকিউলিস আসলে কে, কোথা থেকে এসেছে, তার সত্যিকারের পরিচয় কি। এবার যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ভয়াল এখন হারকিউলিসের আসল পরিচয় জানে। তাহলে কি শেষ পর্যন্ত হারকিউলিস ধরা পড়বে, নাকি সে আরও ভয়ঙ্কর কিছু করবে? 2019 সালের আগস্ট সরকারের বিশেষ টাস্ক ফোর্স অপারেশন ব্ল্যাক হান্ট ব্যর্থ হওয়ার পর গোয়েন্দা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার ফারহান রউফ শেষ অস্ত্র ব্যবহার করল। তার সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তঘাতক ভয়ালকে মিশনে পাঠানো হলো। ভয়াল 1 মাস ধরে তদন্ত চালিয়ে অবশেষে হারকিউলিসের আসল পরিচয় খুঁজে বের করল। সে জানল হারকিউলিস আসলে একজন সাবেক স্পেশাল অপস অফিসার ছিল, যাকে সরকার ভুল কারণে দেশদ্রোহী ঘোষণা করেছিল। সে জানল তার পরিবার একসময় ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিল, যার কারণে সে প্রতিশোধ নিতেই পথে নেমেছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, হারকিউলিস কোথায় লুকিয়ে আছে সেটাও সে জানতে পেরেছে। এবার শুরু হবে চূড়ান্ত শিকার।
ভয়াল সরাসরি ব্রিগেডিয়ার ফারহানের কাছে গিয়ে বলল, আমাকে কোনো বাহিনী লাগবে না, আমি একাই তাকে খতম করব। এরপর সে হারকিউলিসের আস্তানায় একটি ফাঁদ তৈরি করল। সে জানত হারকিউলিস রাতে খাবার জোগাড় করতে শহরে আসে, তাই সে একদল ভাড়েটে খুনি দিয়ে শহরের সব দোকান মার্কেটে হারকিউলিসের জন্য অপেক্ষা করল। কিন্তু সেটাই কি যথেষ্ট ছিল? সেদিন রাত ৩টে হারকিউলিস তার আস্তানা থেকে বেরোলো খাবারের জন্য। কিন্তু সে বুঝতে পারল কিছু একটা গড়বড় আছে। চারপাশে অতিরিক্ত পুলিশ টহল, কিছু অদ্ভুত মুখ আর সন্দেহজনক পরিস্থিতি। সে কিছু বুঝে ওঠার আগেই ধড়াম এটি বিস্ফোরণ ঘটল। হারকিউলিস উড়ে গিয়ে ধাক্কা খেল পাশের দেয়ালে। তার চারপাশে এক ঝাঁক বন্দুকধারী এবং তাদের সামনে দাঁড়িয়ে ভয়াল। ভয়াল হেসে বলল, আজ তোর কবর এখানে হবে হারকিউলিস। হারকিউলিস জানত পালানোর কোনো উপায় নেই, তাই সে একটাই সিদ্ধান্ত নিল, লড়াই করা। সে প্রথমেই বন্দুকধারীদের কয়েকজনকে দ্রুত খতম করল, তারপর ভয়ালের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ভয়াল তার থেকেও ভয়ঙ্কর। সে সুপার ট্রেন্ড কিলার, একেবারে হারকিউলিসের মতোই দক্ষ। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। ঘুষি, লাথি, ছুরি, বন্দুক, কেউ কাউকে ছাড়ছিল না। এক সময় ভয়াল হারকিউলিসকে গলায় ছুরি বসিয়ে দিল। রক্ত ঝরতে লাগল। হারকিউলিস মাটিতে পড়ে গেল। ভয়াল মনে করল সব শেষ। সে ব্রিগেডিয়ার ফারহানকে ফোন দিয়ে বলল, মিশন কমপ্লিট, হারকিউলিস মৃত। কিন্তু যখন ভয়াল তার গাড়িতে ওঠার জন্য পিছন ফিরল, ঠিক তখনই একটি গুলি সোজা তার বুকে বিঁধল। ভয়াল হতভম্ব। সে পিছন ফিরে দেখল হারকিউলিস রক্তাক্ত মুখে দাঁড়িয়ে আছে। সে ঠোঁটের কোণে হাসল, বলল, এখনো মুড়ি নাই শয়তান। তারপর আরেকটি গুলি ভয়ালের কপালে গিয়ে লাগল। ভয়াল এক মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল মৃত। হারকিউলিসের পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে, তার শক্তি শেষ হয়ে আসছে। পুলিশ ও সেনাবাহিনী আগেই পথে রওনা দিয়েছে। সে জানে এবার সে আর পালাতে পারবে না। সে ধীরে ধীরে নদীর ধারে একটি পুরনো কেবিনের দিকে গেল। তারপর সে সেখানে ধুটে দরজা বন্ধ করল। তারপর কেউ জানে না। পরদিন সকাল পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকা তল্লাশি করল, কিন্তু হারকিউলিসকে কোথাও পাওয়া গেল না। ব্রিগেডিয়ার ফারহান রউফ রাগে চিৎকার করে বলল, সে কি ভূত হয়ে গেল? কোথায় গেল এই শয়তান? কিন্তু হারকিউলিস কোথায় গেল কেউ জানল না। এই ঘটনাটির পর আর কখনো হারকিউলিসের কোনো হত্যাকাণ্ড দেখা গেল না। কেউ জানে না সে মৃত নাকি কোথাও লুকিয়ে আছে। 2020 সালের জানুয়ারি বাংলাদেশের অপরাধ জগতে অদ্ভুত এক পরিবর্তন এসেছে। গত 5 মাসে কোনো ধর্ষক খুনি খুন হয়নি, কোনো চিরকুট পাওয়া যায়নি। হারকিউলিসের নাম একসময় মুখে মুখে ছিল, এখন তা প্রায় ভুলতে বসেছে। কিন্তু অপরাধ কমেনি, বরং এখন আগের চেয়েও বেশি নৃশংসতা চলছে। একই সাথে সরকারি সংস্থাগুলো মনে করছে হারকিউলিস হয়তো মৃত, তবে কেউ নিশ্চিত হতে পারছে না। হঠাৎ একদিন ঢাকার উত্তরা এলাকায় এক কুখ্যাত ধর্ষক ও চাঁদাবাজ সায়েম করিম তার বিলাসবহুল ফ্ল্যাটে খুন হল। তার গলা কাটা, শরীরে অসংখ্য ছুরির আঘাত, পাশে একটা ছোট্ট চিরকুট। তোর পাপের বিচার হয়ে গেল। ইতি হারকিউলিস। পুরো দেশ কেঁপে উঠল। হারকিউলিস কি ফিরে এসেছে, নাকি কেউ তার পরিচয় নিয়ে হত্যা করছে? গোয়েন্দা সংস্থাগুলো আবারও তৎপর হয়ে উঠল। ব্রিগেডিয়ার ফারহান রাউফ একটি জরুরি মিটিং ডাকলেন। আমরা এতদিন ধরে ভেবেছিলাম হারকিউলিস শেষ, কিন্তু সে কি সত্যিই মরে গেছে নাকি লুকিয়েছিল?
একজন গোয়েন্দা কর্মকর্তা বলল, স্যার, এটা হারকিউলিসের কাজ নাও হতে পারে কেউ ইচ্ছা করে তার নাম ব্যবহার করছে। কিন্তু ফারহান রাউফ কোনো ঝুঁকি নিতে রাজি ছিলেন না। তিনি নতুন টাস্ক ফোর্স গঠন করলেন, প্রজেক্ট ফিনিশ হারকিউলিস। লক্ষ্য, যেই এই হত্যাগুলো করছে তাকে খুঁজে বের করে ধ্বংস করা। অপরাধী সায়েম করিম হত্যার কয়েকদিন পর ব্রিগেডিয়ার ফারহান রাউফ একটি অদ্ভুত ফোন কল পেলেন। ফোনের ওপাশ থেকে একটা ভারী গম্ভীর কণ্ঠ বলল, তোমরা আমাকে অনেক খুঁজেছ। আমি জানি এবারও আমাকে শেষ করতে চাও, কিন্তু ভুল করো না ফারহান, এই শহর এখনো নরকে পরিণত হয়নি। আমাকে বাধা দিলে শয়তানগুলো আরো বেপরোয়া হয়ে উঠবে। ফারহান কাঁপা কণ্ঠে বললেন, তুই কি হারকিউলিস? কণ্ঠস্বরটি মৃদু হেসে বলল, ধরো তাই, অথবা ধরো না, সত্যটা কখনো জানা যাবে না। তারপর ফোন কেটে গেল। ফারহান রাউফ জানতেন এইবারই শেষ সুযোগ। তিনি দেশের সবচেয়ে দক্ষ কমান্ডোদের নিয়ে হারকিউলিসকে ধরার জন্য এক চূড়ান্ত ফাঁদ পাতলেন। ডিজিটাল ট্র্যাকিং করে সেই ফোন কলের উৎস খোঁজা হল। বিশেষ বাহিনী সম্ভাব্য স্থানে অভিযান চালাতে শুরু করল। সোর্সদের মাধ্যমে খবর পাওয়া গেল হারকিউলিস এখন ঢাকাতেই আছে। সেদিন রাত 1টা। ফারহান নিজে 30 জনের একদল কমান্ডো নিয়ে রাজধানীর এক পরিত্যক্ত কারখানায় অভিযান চালালেন। এইবার তোকে পালাতে দেব না। অভিযান শুরু হতেই বিশাল বিস্ফোরণ হল। ধোঁয়ার ভেতর থেকে একজন ছায়ামূর্তি বের হয়ে গেল। সে হারকিউলিস। কমান্ডোরা বন্দুক তাক করল, কিন্তু সেই মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। ফারহান চিৎকার করলেন, ও কোথায় গেল? কিন্তু তখনই তার হাতে একটা ছোট্ট চিরকুট এসে পড়ল। খেলাটা এখানেই শেষ নয় ফারহান। ইতি হারকিউলিস। তারপর হারকিউলিস সত্যিই উধাও হয়ে গেল। কেউ আর কখনো তাকে দেখেনি, কেউ জানে না সে বেঁচে আছে কিনা, কিন্তু সবাই জানত সে আবার ফিরবে যখন সমাজ তার প্রয়োজন বোধ করবে। 5 বছর পর এক অন্ধকার সময়, নভেম্বর 2025। বাংলাদেশের মানুষ একসময় ভেবেছিল হারকিউলিস তাদের রক্ষা করবে, কিন্তু সে হঠাৎ উধাও রয়ে গেল। এবং তারপর যা ঘটল তা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। ধর্ষণ, খুন, ছিনতাই, দুর্নীতি আগের চেয়ে 10 গুণ বেড়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্নীতিতে ডুবে গেছে। অপরাধীরা রাজনীতির ছত্রছায়ায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। মানুষ রাস্তায় বেরোতেও ভয় পায়। চারিদিকে হতাশা, ক্ষোভ, আতঙ্ক। এক সময় সাধারণ মানুষের একটা অংশ হারকিউলিসকে ফিরে পেতে চাইল। তারা সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করল,
হারকিউলিস, তুমি কোথায়? ফিরে এসো। কিন্তু কেউ জানতো না হারকিউলিস কি আদৌ বেঁচে আছে। একদিন নভেম্বরের মাঝামাঝি সময় ঢাকা শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী জসিম খান তার বাড়িতে খুন হলো। কিন্তু এই হত্যাকাণ্ড ছিল একেবারেই আলাদা। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু সে মৃত। সিসিটিভিতে দেখা গেল একজন কালো পোশাকধারী লোক হঠাৎই হাজির হলো এবং 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার পাশে পাওয়া একটি চিরকুট। আমি হারকিউলিস নই, তবে তার থেকেও ভয়ঙ্কর, ইতি শূন্য। কে এই শূন্য? মিডিয়া একদম উত্তাল হয়ে উঠল। পুলিশের টাস্ক ফোর্স আতঙ্কিত হয়ে গেল। সাধারণ মানুষ প্রশ্ন করতে লাগলো, হারকিউলিস যদি না হয় তবে এই শূন্য কে? কিন্তু যারা এই হত্যার দৃশ্য দেখেছে তারা বলছে এই লোকটা মানুষের মতো না। সে উধাও হয়ে যেতে পারে, গুলিও তার গায়ে লাগে না। শূন্যের পর আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটালো। এক দুর্নীতিবাজ পুলিশ অফিসার খুন হল। এক শীর্ষ মাদক ব্যবসায়ী অদ্ভুতভাবে মারা গেল। এক কুখ্যাত ধর্ষকের মৃতদেহ পাওয়া গেল তার নিজের ফ্ল্যাটে। প্রত্যেক হত্যার পাশেই ছিল সেই এক কথা, আমি হারকিউলিস নই, তবে তার থেকেও ভয়ঙ্কর, ইতি শূন্য। ব্রিগেডিয়ার ফরহান রাউফ অবসর নিয়ে ফেলেছিলেন, কিন্তু শূন্যর হত্যাগুলো দেখে তিনি আবার ফিরে এলেন। তিনি বললেন, এই লোক হারকিউলিসের চেয়েও বেশি বিপজ্জনক। যদি এখনই তাকে থামানো না যায় তবে পুরো সিস্টেম ধ্বংস হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডাকা হলো। প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিলেন, এই শূন্যকে খুঁজে বের করো, দরকার হলে মিলিটারি নামাও। সরকার দেশের সেরা বাহিনী RAB, SWAT এবং মিলিটারি পাঠালো শূন্যকে ধরতে। একটি ফাঁদ পাতা হলো, শূন্যর সর্বশেষ অবস্থান ট্র্যাক করা হলো। পুরো ঢাকা শহর অবরুদ্ধ করা হলো। এক রাতে পুলিশ এবং মিলিটারি একসাথে তাকে ধরতে গেল। তারা একটা পরিত্যক্ত কারখানায় ঢুকল, কিন্তু শূন্য সেখানে ছিল না। কিন্তু ঠিক তখনই পুলিশের গাড়িগুলোতে একসাথে বিস্ফোরণ হলো। সেনাবাহিনীর একটি টিম দেখল একটি কালো ছায়া তাদের দিকে আসছে। একজন পুলিশ অফিসার চিৎকার করে বলল, গুলি চালাও! তারা 1000 রাউন্ড গুলি ছুড়ল, কিন্তু শূন্যর গায়ে কোনো গুলি লাগলো না। সে 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। তারপর সবাই শুনতে পেল একটা কণ্ঠস্বর, তোমরা আমাকে থামাতে পারবে না। আমি যখন চাই তখন আসব, আমি যখন চাই তখন চলে যাব, আমি যা চাই তা করব। তারপর পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেল। আর যখন ধোঁয়া পরিষ্কার হলো, শূন্য আর সেখানে ছিল না। এই ঘটনার পর পুরো বাংলাদেশ কেঁপে উঠল। অপরাধীরা এখন ভয়ে গা ঢাকা দিতে শুরু করল। রাজনীতিবিদ, দুর্নীতিবাজ ব্যবসায়ী, অপরাধী চক্র সবাই শূন্যর নাম শুনলে কাঁপতে লাগলো।
মিডিয়া বলতে শুরু করলো বাংলাদেশে নতুন এক আতঙ্কের জন্ম হয়েছে। কিন্তু সাধারণ মানুষ তারা কি করলো? তারা সুন্নকে একজন নায়কের হিসাবে দেখতে লাগলো। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হলো, হ্যাশট্যাগ উই ওয়ান্ট সুন্ন, হ্যাশট্যাগ সুন্ন উইল সেভ আস। একদিন হঠাৎই দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিলবোর্ডে একটি মেসেজ ভেসে উঠল। সবাই হতবাক হয়ে দেখল, বাংলাদেশের প্রতিটা অপরাধী সাবধান, আমি তোমাদের জন্য আসছি, ইতি শূন্য। এই মেসেজ দেখে পুরো দেশ জ্বলে উঠল। কেউ ভয়ে আতঙ্কিত হলো, কেউ উচ্ছ্বাসে চিৎকার করল। শূন্য কি সত্যি দেশকে পরিবর্তন করতে পারবে, নাকি সরকার তাকে থামিয়ে দেবে? প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমরা পৌঁছেছি এই সিজনের শেষ প্রান্তে। এই যাত্রায় তোমাদের আগ্রহ, ভালোবাসা আর অপেক্ষা আমাদের প্রতিটি গল্পকে দিয়েছে প্রাণ। তোমরা আমাদের সাথে হাঁটতে হাঁটতে পৌঁছেছ অজানা ইতিহাসের গভীরে। আজ এই সিজনের শেষ পর্বের পর্দা নামছে, কিন্তু ভয়, রহস্য আর বিস্ময়ের গল্প এখনও শেষ হয়নি। এই সিজনের শেষ পর্ব আজ প্রকাশিত হল। যারা কালের গল্পের পাশে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, তোমাদের ভালোবাসাই আমাদের আগামীর অনুপ্রেরণা। পরবর্তী সিজন আসছে খুব তাড়াতাড়ি। ভয়, রহস্য আর অজানাকে জানার এই যাত্রা চলবে। সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সিজন শেষ, কিন্তু কালের গল্প এখনও বাকি।